যে সেই দুজনকে -2 আসলে তখন এটা বলা হতো যে না ওখানে আওয়ামী লীগ বিএনপি দুজনকেই খাওয়ার কথা। নো, ইট ওয়াজ নট দেয়ার প্ল্যান। আপনি তখন প্রত্যেকটা ধাপ যেভাবে এগিয়েছে আমরা দেখেছি। আমি তো যখন দৈনিক আমার দেশ পুড়ে যাওয়ার পরে দৈনিক জাজাদিন থেকে এখানে আসলাম, তো তখন এই যে আপনারা কতগুলো তখন শুনেছেন যে এই যে ওবায়দুল কাদের, তারপরে মানে শেখ সেলিম, তারপরে আব্দুল জলিলের যে এই যে সিডি ওটার যে রিপোর্টগুলো তা আমি তখন করলাম। এরকম যখনই একটা কিছু রিপোর্ট করতাম আমরা, তো ওইটা আমার কাছে আসলো। আমার দায়িত্ব হচ্ছে সোর্সিং করে আমাকে এটা বের করা সাংবাদিক হিসেবে। আমার উপরে গজব নেমে আসলো। এখন আমাকে না ধরেন ডাকে ডিজিএফআইতে, ঠিক আছে আমি মিলিটারিতে ছিলাম ডাকে, আমার সম্পাদক আমানুল্লাহ কবির উনি একজন সিনিয়র সাংবাদিক ছিলেন, ওনাকে আমার সাথে ডেকে নিয়ে যায়, ওনার সাথে বেয়াদবি করে। আচ্ছা, তারপর ওইখান থেকে শুনলাম যে আমাকে ওরা বলছে যে একে মেরে ফেলো। আমি এটা অনলাইন বলছি, আমি আমার পোস্টে দিয়েছি, এটা অনেক অফিসার জানে। তখন আমার সম্পাদক আমানুল্লাহ কবির জানেন, আর সৈয়দ আব্দুল আহমেদ এখনো বেঁচে আছেন, জিজ্ঞেস করেন ওনারা জানেন। তো তারপরে দেখেন এই যে যা হোক এটাকে কাভার দেওয়া হলো। এই কাজগুলো ওনার ব্যবসায়ীদের ধরে নিয়ে আসছে। আমরা দেখছি আমাদের যে সামরিক বন্ধু বান্ধব ছিল যারা দেশপ্রেম, এখনো তাদের কেউ কেউ অ্যাক্টিভ আছে বলে আপনার কাছে মনে হয়? হ্যাঁ, এখন তো মিলিটারির স্ট্রাকচার অন্যরকম। আপনি তো ওইটার ফলোআউট দেখেছেন যে আওয়ামী লীগ আমলে তারা গোয়েন্দা সংস্থাকে পলিউটেড করে ফেলেছে। এই যে জিয়াউল হাসান হয়েছে, বেনজির হয়েছে, হারুন হয়েছে, এগুলো কোথা থেকে হয়েছে? এরকম মনোবৃত্তি কোথা থেকে এসেছে? আগেও তো ডিজিএফআই ছিল, এরকম তো ছিল না। ওই 1/11 ফলশ্রুতিতে যিনি বাংলাদেশ রাষ্ট্রটা একটা নিরাপত্তা রাষ্ট্রের দিকে, সিকিউরিটি স্টেটের দিকে নিয়ে গেল, বিরাজনীতিকরণের নিয়ে গেল। আপনি শেখ হাসিনা বা আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের নেত্রী হওয়ার পরেও উনি দেশটা চালালেন কিভাবে? রাজনীতি করে তো চালাননি, উনি গোয়েন্দা সংস্থা আর প্রশাসন দিয়ে দেশটা চালিয়েছেন, ডান্ডা মেরে দেশ চালাতে চেয়েছেন। উনি কিন্তু কোনো রাজনীতি করেননি, সবকিছু গোয়েন্দা প্রধান এসে ওনাকে রিপোর্ট দিত, উনি সেই অনুযায়ী চলতেন। তো এই যে জিনিসগুলো 1/11 এর সূচনা, তো এর মধ্যে কি গত এই আওয়ামী লীগ সরকারের সময় এই সুশীলরা যাদের কথা বলছি বা যারা এটা করেছেন, একজনও এগুলোর বিরোধিতা করে কিছু খুব একটা কিছু করেছেন? ওনাদের কাজের ফলশ্রুতি হচ্ছে এটা। এখন ওনাদের ওই মিলিটারি অফিসাররা তো আর নাই, এখন তাদেরকে কিছু কিছু ধরা হচ্ছে। তাহলে এনারা এই চক্রটা আমরা কি এই যে আপনারা যখন ডক্টর ইউনূস আসতেন তখন কি আবার দেখলাম না যে কেউ কেউ আবার মাথা বের করছেন, এক এক তত্ত্ব এটা সেটা অমুক তমুক দিচ্ছেন, এই ছেলে এই এদেরকে এদিকে নিয়ে যাচ্ছেন। এদের আপনি কখনো কিছু করতে, এদের চলছেই বাংলাদেশে। এবং আমরা সবাই তো দৌড়াই ধরেন রাজনীতিবিদদেরকে গালাগালি করি, আমরা ব্যবসায়ীদের দুর্নীতির পিছনে ঘুরি, প্রশাসনের পিছনে ঘুরি, কিন্তু এদের পিছনে কিন্তু আমরা কেউ যাচ্ছি না। এরা যে আপনি শুধুমাত্র অর্থনৈতিক দুর্নীতি করাটাই বড় ব্যাপার না, এরা নৈতিক দুর্নীতি করছে। এরা আপনার বাংলাদেশের আদর্শগত বিষয়টাতে দুর্নীতি ঢুকিয়ে দিয়েছে, প্রত্যেকটা বিষয়কে নষ্ট করেছে বাংলাদেশে। যদি আপনি একটা চোখ বন্ধ করে চিন্তা করেন, যদি 1/11টা না হতো তাহলে তো বাংলাদেশের রাজনীতিটা একটা মানে যেভাবে হোক রাজনৈতিক দলের মধ্যে রেশারেশি থাকবে, তাহলে কিন্তু রাজনীতির একটা শক্ত পথে দাঁড়িয়ে যেত। আজকে আমাদের এভাবে দৌড়াতে হতো না। আমি একটি কথা বলতে চাই, আপনি বলেছেন যে সেই সময়টাতে জামাত নেতা, বিশেষ করে আপনি বোধহয় মুজাহিদের কথা বলেছেন, আলী হাসান মুজাহিদের কথা বলেছেন, তিনি বিএনপি চেয়ারপারসনকে, তৎকালীন চেয়ারপারসনকে তিনি তখন বলেছিলেন নির্বাচনে যাওয়ার জন্য। মানে আপনার কি মনে হয় যে বেগম জিয়া আসলে কি বিশ্বাস করেছিলেন বিষয়টি? আপনি যে তথ্যগুলো দিয়েছেন, নাকি তিনি এখানে কি ব্যাপারে কি ওনাকে জামাত নেতা বললেন এবং উনি নির্বাচনে গেলেন জানার পরও একটু ব্যাপারটা? আমি তো আমার লেখায় জামাত নেতার নামটা বলি, বাট আপনি বলে দিয়েছেন। এখন দেখেন আমি ওই রিপোর্টগুলো, ওই যে আপনার জরিপ রিপোর্টগুলো আমি দিয়েছি, আমি নিজে গিয়ে দিয়েছি। আমার ওই বন্ধু এখনো বেঁচে আছেন, জেনারেল ফজলে আলী আকবরও বেঁচে আছেন, ওই ব্রিগেডিয়ার সাহেব যিনি এনএসএ ডিরেক্টর ছিলেন উনিও বেঁচে আছেন, যে কর্নেল সাহেব এটা দিয়েছিলেন উনিও বেঁচে আছেন। কিন্তু তারপরে যে ঘটনা ঘটলো, যে সেনাবাহিনীর কিন্তু একটা বড় অংশ তখন চাচ্ছিল না, তারা কিন্তু দেখছিল যে এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে সবকিছু, তারা কিন্তু চাচ্ছিল, বিএনপিকে মেসেজও তারা দিয়েছিলেন যে আপনারা নির্বাচন থেকে বেরিয়ে আসেন, এটা কিন্তু এভাবে করবে। তারপরে আপনার আমাদের যে বন্ধু প্রতিম কিছু মুসলিম শক্তিশালী রাষ্ট্র আছে, তারা কিন্তু ম্যাডামকে এই তথ্যগুলো দিচ্ছিলেন যে আপনি এখান থেকে বেরিয়ে আসেন। এগুলো কিন্তু হচ্ছিল এখানে। মারুফ কামাল খান সোহেল ভাই ছিলেন প্রেস সচিব, উনিও জানেন কিছু কিছু এগুলো। কিন্তু আসলে বেগম জিয়া কিন্তু আপনি তো তাকে চিনতেন, বেগম জিয়া অত্যন্ত একজন মানে আপনার ধীর স্থির মানুষ, এবং উনি কারোর সাথে কোনো অ্যারোগেন্স দেখাতেন না, উনি সবার কথা শুনতেন। এক পর্যায়ে উনি কিন্তু বিশ্বাস করতে পারছিলেন না, আমি যেটা পরে শুনেছি সোহেল ভাইয়ের কাছে, তারপরে আমাদের জেনারেল ফজলে আলী আকবরের কাছে, উনি কিন্তু বিশ্বাস করতে পারছিলেন না যে 30 থেকে 40টা আসন কিভাবে দেওয়া হবে। এবং তখন খুঁজে পাওয়া যাচ্ছিল না আসলে এই প্রক্রিয়াটা কিভাবে করছে, আসলেই পাওয়া যায়নি। এই লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ ডিরেক্টর সিআইবি, আর এটিএম আমিন, তখন উনি আনসারের ডিজি, এই এটিএম আমিন কিন্তু পালিয়ে গেছেন। উনি কিন্তু এই ধর্মীয় একটি রাজনৈতিক দলের সুপারিশে ডিজিএফআইতে ঢুকে, খুলেই বলেন আপনি। হ্যাঁ, ধর্মীয় কোন দলের সুপারিশে গেছে? যেটা জোটের মধ্যে ছিল। এখন ওনাকে কিন্তু কেউ কিছু করেনি, ওনার নাম কিন্তু আসছে না। আপনি ছুটছেন কিন্তু অন্যদিকে। এই লোকটা যে কি পরিমাণ ক্ষতি করেছে, এই যে যত টর্চার, এই যে জনাব তারেক রহমানের উপরে টর্চার যেটা হয়েছে, বা অন্যান্য যে রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ীদের উপরে, সবগুলো করেছে ওনার। অথচ ওনার ডিরেক্টরেটটা হচ্ছে কাউন্টার টেরোরিজম ব্যুরো। কাউন্টার টেরোরিজম ব্যুরোর দায়িত্ব ছিল এটা করা না, এটার দায়িত্ব ছিল শেখ মামুন খালেদের আপনার কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর, এফসিআইডির। এখন মামুন খালেদ ছিলেন অত্যন্ত শার্প বুদ্ধিমান একজন অফিসার, উনি করেছেন কি নিজেকে ওখান থেকে আড়াল করার জন্য এই দিকে ছেড়ে দিয়েছেন। আর এটিএম আমিন ছিলেন মাথা গরম একজন অফিসার, ওনাকে আমরা আর্মিতে ডাকতাম বিহারি আমিন বলে। উনি এই সমস্ত কিছু একদম মানে সব আরম্ভ করে দিলেন, একে ধরে নিয়ে আসো, একে এখান থেকে টাকা নাও, একে এটা করো সেটা করো। আর এই মাসুদউদ্দিন চৌধুরী হচ্ছেন আড়াল থেকে এগুলো নিয়ন্ত্রণ করতেন। এখন আপনি কি মনে করেন যে জামাতের নেতারা এটা জানতেন বিএনপিকে 30টি আসন
দেয়া হবে? জামাতের নেতাদেরকে এটা আমি যতটুকু জানি, আপনি এটা আপনার জেনারেল ফজলে আকবর, ফারুক আহমদ খান, সোহেল ভাই এনাদের কাছ থেকে আপনি ক্লিয়ার করতে পারেন যে ওনারা জানতেন। আচ্ছা, জামাতের একজন নেতা কামারুজ্জামান সাহেব, উনি তো মারা গেছেন, ফাঁসি দেওয়া হয়েছে। ওনার ছেলে কালকে একটা আমার লেখার উপরে উনি একটা পোস্ট দিয়েছে, হাসান ইমাম ওয়াফি, ও নিজে স্বীকার করেছে, স্ক্রিনশট আমার কাছে আছে। সে বলেছে যে ওর বাবাও তাকে একই কথা বলে গেছে যে এখানে 30 থেকে এরকম আসন দেওয়া হবে, এটা বেগম জিয়া কামারুজ্জামান সাহেবকে বলেছিলেন। তার মানে এটা সত্য। নেক্সট কোয়েশ্চেন আপনার কাছে, তাহলে কি জামাতের কোনো নেতা বা জামাত দল এই 111-এর সাথে কানেক্টেড ছিলেন? এটাকে আপনি সহজভাবে বলতে পারবেন না। জামাত তখন জোটবদ্ধ ছিল। জামাত সক্রিয়ভাবে, আমি যতটুকু জানি, সক্রিয়ভাবে 111-এর সাথে ছিল না, এটা সত্য কথা। কিন্তু যেটা জামাতের রাজনৈতিক ভুল, সেটা হচ্ছে যে 111 হওয়ার পর তারা কিন্তু বিএনপির উপরে এককভাবে যখন টর্চারগুলো সব আসছিল, তাদের এটা বোঝা উচিত ছিল যে বাংলাদেশে যদি বাংলাদেশি জাতীয়তাবাদ না থাকে, তাহলে জামাত বা অন্য কারো কোনো রাজনৈতিক ভিত্তি থাকবে না। বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভিত্তিও থাকবে না। এই সহজ কথাটা এদেশের এরা কখনোই বুঝতে পারেনি, ইসলামী দলগুলোও এটা বোঝে না, এবং বাংলাদেশের আপনার এই যে সুশীলরা এটা তো বোঝেই না। ধন্যবাদ আপনাকে। আমি আপনার সর্বোচ্চ 2/3 মেজরিটি থাকার পরেও আপনি কোনো সংশোধনী এনেছেন, সেটা পরবর্তীতে বাতিল হয়ে গেছে। কোর্ট বলেছে যে এটা আমাদের বেসিক স্ট্রাকচার বলতে একটা তত্ত্ব আছে যে এটার সাথে সাংঘর্ষিক, সুতরাং এটা থাকবে না। এরকম অনেক পঞ্চম সংশোধনী, অষ্টম সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়া হলো, এখন আবার পঞ্চদশ সংশোধনীকে বাতিল করে দেওয়া হচ্ছে। ফলে এই জিনিসগুলো বারবার ঘটে। এটা সংশোধনীর কারণে টেকসই হয় না। আপনি ধরেন এখন আমরা সমস্ত সংশোধনীকে আমরা অষ্টাদশ সংশোধনী হিসেবে নাম দিলাম, এবং সেটা আবার আমরা 72 কনস্টিটিউশনটাকে, এটার বেসিক স্ট্রাকচারকেই প্রধান ধরলাম, তাহলে কিন্তু আপনি গিয়ে আবারও একই সমস্যার মধ্যে পড়বেন। হোয়ার ইভেন জুলাই সনদ, এই জুলাই সনদে যে সকল পরিবর্তন, যে সকল সাংবিধানিক পরিবর্তনের কথা এসছে, যেমন আমি কয়েকটা মেজর পরিবর্তনের কথা বলি, উচ্চকক্ষ পিআরএ হবে নাকি আসন ভিত্তিক হবে, ওইটা আলাদা তর্ক। উচ্চকক্ষ এটা কিন্তু আমাদের এই কনস্টিটিউশন অ্যালাউ করবে না, মানে এই কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারকে যদি আপনি ধরেন, এবং এই উচ্চকক্ষটা কিন্তু বিএনপির দলীয় দাবি, 31 দফার মধ্যে এটা আছে, তারা উচ্চকক্ষ করবে, তাদের মতো করে করবে, কিন্তু উচ্চকক্ষ করবে। কিন্তু এই উচ্চকক্ষ তো আপনার এই 72 সংবিধানের বেসিক স্ট্রাকচার মানলে এটা তো আপনি করতে পারবেন না। তারপর ধরেন হাইকোর্টের বিকেন্দ্রীকরণ, এই হাইকোর্টের বিকেন্দ্রীকরণ অষ্টম সংশোধনীতে একবার বাতিল করা হয়েছে এই এরশাদ আমলে, এখন কিন্তু আবার হাইকোর্টের বিকেন্দ্রীকরণ এসছে, এবং এখানে কিন্তু বিএনপি সহ সকল দল একমত। তো আপনি যেটা অলরেডি একবার বেসিক স্ট্রাকচার তত্ত্বের কারণে বাতিল হয়ে গেছে, আবার আপনি সেটা কিন্তু ওই সংশোধনীর মধ্যে করতে পারবেন না। এই কারণেই জুলাই সনদটা প্রথমে প্রণীত হয়েছে, এরপর রাজনৈতিক দলগুলো দ্বিতীয় ধাপে আলোচনা করেছে যে আমাদের অতীত ইতিহাস আছে, আমরা কথা দিয়ে কথা রাখি না। এটা রাজনৈতিক দলগুলোই আলোচনাটা করেছে ওই ঐক্যমত্য কমিশনে। সুতরাং আমাদেরকে এমন একটা পদ্ধতি বের করতে হবে যে পদ্ধতিতে আমরা যেন এই সংস্কারগুলোকে ধরে রাখতে পারি, এবং সেই পদ্ধতিটা কি, সেটাই হচ্ছে গণভোট, সেটাই হচ্ছে সংস্কার পরিষদ। এই কারণেই এবার দেখবেন যে তাইলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা ক্লিয়ার, আপনি বলতে চাইছেন যে সংবিধান এমনভাবে সংশোধন করা যাবে না যে সংশোধনীটা পরবর্তীতে প্রশ্নবিদ্ধ হতে পারে, যেভাবে এর আগের সংশোধনীগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে এবং টিকেনি। তাহলে তো সেই জায়গা থেকে এই প্রশ্ন অবশ্যই এসে যায় যে অধ্যাদেশকে সামনে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, সেই অধ্যাদেশ সামনে রেখে আসলে অন্তর্বর্তীকালীন সরকার এরকম সংস্কারের জন্যই আয়োজন করতে পারে কিনা, হোল প্রসিডিউরটাই সামনে কোশ্চেন হয়ে যাবে কিনা, আপনি একটু ভাববেন। আমি আপনার কাছে আসবো। আমি একটু আবরুষ আপনার কাছে আসি। সংসদের যে আলোচনা হচ্ছে এখন, আপনার কাছে কি মনে হয় যে এখানে কি আসলে রাজনৈতিক একটা লড়াই আপনি দেখতে পান, যে এই লড়াইয়ের মধ্য দিয়ে কি রাজনৈতিকভাবে আসলে ফায়দা পাবে, সেরকম একটা বিষয়কে আপনি দেখতে পান, নাকি আসলে সেখানে মানুষকেই সামনে রেখে আলোচনাগুলো হচ্ছে? রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো তো নিজেদের দলীয় স্বার্থ দেখবেই, এটা তো পৃথিবীতে কোথাও আপনি অস্বীকার করতে পারবেন না। তাহলে তো বিএনপি আর জামাত এক হয়ে যেত, বা আওয়ামী লীগ এক হয়ে যেত, তারা তাদের স্বার্থ দেখবেই। কিন্তু যেটা এখন আমরা আশা করি বা আমরা যেটা চাই, যেমন ধরেন একটা উদাহরণ দিই, যে জনাব তারেক রহমান বিরোধী দলীয় নেতাকে তার অফিসে ডেকে কথা বলছেন, এই যে কালচারটা তো আপনি আগে দেখেননি, বলছে তো এইগুলো থেকে আমরা একটা আশা পাই যে হয়তো মানুষের যে দাবি দাওয়াগুলা, হ্যাঁ, জামাতের যারা সমর্থক আছেন, এনসিবির যারা সমর্থক আছেন, আর বিএনপির যারা সমর্থক আছেন, তাদের এক একজনের দাবি দেওয়াটার মধ্যে পার্থক্য থাকবে, এটা স্বাভাবিক, এটাই এভাবেই গণতন্ত্র আগায়। কিন্তু যেটা সমঝোতা হোক বা আলাপ আলোচনা হোক, বিতর্ক হোক, সেটার মাধ্যমে সেই জিনিসগুলো হবে। এই যে সংসদটা হয়েছে, এই সংসদটার মধ্যে আমরা কি চাই, বা আমরা মানুষের মধ্যে কি চাই, যে ঠিক আছে এখানে বিতর্ক হবে, একজন আরেকজনের সাথে রেষারেষি হবে, তুমুল আপনার একজন আরেকজনের কথার প্রতিবাদ করবেন, ঠিক আছে, কিন্তু এই তর্ক বিতর্কের মাধ্যমে একটা সুষ্ঠু রাজনৈতিক ধারা এবং এই আইন প্রণয়ন বলেন, যাই বলেন, সেই জিনিসগুলো আগাবে। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেই সব দেশগুলো গণতন্ত্র অনুসরণ করে যেখানে সংসদে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিতর্ক বা কোনো গন্ডগোল বা এই ধরনের রেষারেষি হয় না। আপনি এমন কোনো দেশ পাবেন না। জাপানের মতো একটা দেশে কয়দিন পর পর প্রধানমন্ত্রী চেঞ্জ হয়, সেখানে চেয়ার ছোড়াছড়িও হয়, আপনার তাইওয়ানেও হয়, আপনার ইউরোপেও হয়, সব দেশে হয়। তো বাংলাদেশে তো এখন যে সংসদটা হয়েছে, এই সংসদটার মধ্যে আমরা যেটা নিয়ে দেখব ভবিষ্যতে, হয়তো যেটা আমরা আজ করতে পারছি, যে এই যে সংবিধান সংশোধনটা নিয়ে বা এই আপনার যে জুলাই সনদের বিষয়গুলো নিয়ে, সংস্কারের যে জিনিসগুলো নিয়ে যে ব্যাপারগুলো ছিল, এগুলোতে বিএনপির স্ট্যান্ড হবে একরকম,
আবার জামাত বা এনসিপির স্ট্যান্ড হয়তো আরেক রকম হবে, এটা নিয়ে হয়তো তাদের মধ্যে একটা টাসেল বা একটা কিছু চলবে। কিন্তু আমি মনে করি বা আমি যেটা ধারণা করি যে এখান থেকে আমরা হয়তো ভালো কিছু এবার পেতেও পারি। আমি নেগেটিভ কিছু মানে করতে চাই না। ৭২-এর সংবিধান বলেন আর যাই বলেন, সংবিধান এমন একটা জিনিস, আপনি দেখেন ৭২-এর সংবিধান আপনি যদি পড়েন তাহলে দেখবেন যে এটার মতো চমৎকার সংবিধান হয় না। আপনি যদি এমনি পড়েন, আমি পড়ে যেটা আমার লেখাপড়া করার সময় পড়েছি, কিন্তু এই ৭২-এর সংবিধান আমাদের কি বাকশাল উপহার দেয়নি, একদলীয় শাসন উপহার দিয়েছে, মানে এটাকে আমার কাজে লাগেনি। তারপরে জেনারেল জিয়াউর রহমান এসে আমাদের দেশে প্রেসিডেন্সিয়াল মানে পদ্ধতির শাসন ব্যবস্থা কায়েম করলেন। আপনি কি অস্বীকার করতে পারবেন যে এ পর্যন্ত বাংলাদেশে সবচেয়ে ভালো শাসন, আমাদের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব জেনারেল জিয়ার সময় সবচেয়ে ভালো ছিল না? তার মানে কি যে প্রেসিডেন্সিয়াল ফর্মটাও আমাদেরকে ভালো মানে একটা ফল দিয়েছে, এই যে ফর্মটা। কিন্তু তার আমরা আবার অনেকেই প্রেসিডেন্সিয়াল ফর্ম বা রাষ্ট্রপতি শাসিত, তিনি বহুদলীয় গণতন্ত্রেই এসেছেন, সেটা হলো আমাদের গণতন্ত্র তো দুটো সিস্টেম, একটা মানে রাষ্ট্রপতি শাসিত আর একটা সংসদীয় শাসিত। পরবর্তীতে আবার এমন একটা ধোয়া তোলা হলো যে না, এই সংসদীয় মানে পদ্ধতি ছাড়া আসলে মোক্ষ লাভের কোনো পথ খোলা নেই। আচ্ছা, সংসদীয় পদ্ধতিতে আমরা ফেরত এলাম, ফেরত আসার পরেও আপনি দেখেন কি হলো, এই যে আবার 1994 সাল থেকে গোদ হলো কিছু দল, আবার এটাকে উলট পালট করে ফেলে, ওর মধ্যেই বিশৃঙ্খলা তো তৈরি হয়েছিল। মানে গণতন্ত্রটাকে আমরা ঠিকমতো কোনোভাবেই আপনার এটা করতে দেইনি, মানে কার্যকর হতে সেভাবেই দেইনি। এরপরে এই যে আপনি যে কথাগুলো বলছিলেন যে ডিপ স্টেট বলেন বা যাই বলেন, তারা তো এগুলো সুযোগ নিয়েছে। 111 হয়েছে, 111ও কিন্তু হয়েছিল সংস্কারের নাম করে। তখন যে সুশীলরা, আমরা তো শুধু মিলিটারিকে দেখি, কিন্তু এই যে সুশীলরা কিছু কিছু পত্রিকা বা কিছু কিছু এই যে আপনার থিঙ্ক ট্যাঙ্ক বা এরা কি করেনি, ইউ ক্যান অলসো রিমেম্বার, তারা তো এগুলো নিয়ে গেছে। আর এবারের সংস্কারটা কিন্তু ডিফারেন্ট, এটা আপনাকে মনে রাখতে হবে যে এই যে আন্দোলনের পরে যে সংস্কারের কথাগুলো আসছে, এবার জনগণ আন্দোলন করে একটা স্বৈর শাসনকে নামিয়েছে। দুটার মধ্যে পার্থক্য আছে, কিন্তু পার্থক্য হলো এবারও আমরা সংস্কার চাচ্ছি। সুতরাং যদি আমরা এই পার্থক্যটা বুঝি এখন, এই তাহলে সংস্কারগুলোকে বা সেভাবে আমরা নিয়ে যাব। কিন্তু আরেকটা জিনিস আমি লক্ষ্য করি যে বিএনপি তো সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তাই না, জনগণের রায়। অনেকের মধ্যে দেখতে পাই যেটা না, বিএনপি কিছু না, এদেরকে বাদ দিয়ে সব করতে হবে, একটা ঢালাও ভাবে একটা কথা বলে দেয় যে বিএনপি এর দালাল, বিএনপি এটা করবে না, এই জুলাই ইয়ের সাথে গাদ্দারি করবে, এই ধরনের কথা। যেমন আজকে আমি দেখতে পেলাম যে সোশ্যাল মিডিয়াতে চেয়ে গেছে যে এই যে গণভোট অধ্যাদেশটা বাতিল করার কথা উঠেছে, বলছে এটা নাকি গণভোট বাতিল হয়ে যাবে। না, এটা গণভোট বাতিলের সাথে সম্পর্ক নেই। তখন একটা সংসদ ছিল না, রাষ্ট্রপতির অধ্যাদেশে আপনার একটা জরুরিভাবে একটা অধ্যাদেশ দিয়ে আপনি গণভোটটা করতে হয়েছে। এখন এটার প্রয়োজনীয়তা নেই, এখন আপনি একটা নির্বাচিত সংসদ আছে। এখন এটাকে আপনি যে গুলিয়ে ফেলে বিএনপিকে সবসময় আপনি ব্যাশিং করবেন, এই ব্যাশিংটা আছে। তারপরেও আমি আশা করি যে এখন কিন্তু আলাপ আলোচনা হচ্ছে, বিতর্ক হোক, ওই দরকার। আমি চাই না বাংলাদেশের সংসদের চেয়ার ছোড়াছড়ি হোক, কিন্তু হোক তুমুল বিতর্ক হোক, অনেকেই গেছে, নতুন গেছে, ভালোভাবে বিতর্ক হোক, একজন আরেকজনের আপনার রাজনৈতিকভাবে চামড়া তুলে ফেলুক, সমাধান। আমি আসবো আপনার কাছে আবারও এই প্রশ্নটি নিয়ে যে আপনি তো 111-এর যে সময়টা, সেই সময়টা আপনি কিছু ইনফরমেশন আপনার কাছে ফার্স্ট হ্যান্ড এসেছে এবং সেটার ভিত্তিতে আপনি কিছু কাজও করেছেন। অন্যান্য আরও অনেক সাংবাদিকের চাইতে আমি মনে করি যে আপনার কাছে একটু বেশি ইনফরমেশনই সেই সময়টাতে ছিল। আপনার লেখা থেকে আমার সেরকমটাই মনে হয়েছে। যদিও তখন যে আসলে একটা পরিকল্পনা হচ্ছিল, একটি দলকে বিএনপিকে 30টি আসন দেওয়ার পরিকল্পনা হচ্ছিল, সেটা অনেক সাংবাদিকের কাছে গেছে তারা, এবং এটা একজন সাংবাদিক হিসেবে আমার কানেও এসেছে তখন যে ধরনের একটা ষড়যন্ত্র হচ্ছে। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে তখন যারা, যে আপনি সুশীলদের কথা উল্লেখ করলেন, যেটা সিভিল সোসাইটির যে মেম্বার্সরা যে এই ষড়যন্ত্রের অংশ ছিল, -2 ফর্মুলার যে অংশ ছিল, তাদের কেউ কেউ এখনো কি অ্যাক্টিভ আছে বলে আপনার মনে হয়? আমি একটু আপনার কাছে জানবো। আচ্ছা, পরে জানবেন। হ্যাঁ, আমি একটু পরে শুনি। আমি তার আগে রিজওয়ানা করিম স্নিগ্ধা, আমি আপনার কাছে আসি। কেমন লাগলো আপনার কাছে পার্লামেন্টের এই যে লাস্ট কয়েকটি দিন, যদি একটা মূল্যায়ন আপনার কাছে শুনতে চাই, তরুণ যারা আছেন তারা যে বক্তব্য দিচ্ছেন, আপনার কি মনে হয়? আপনাকে অনেক ধন্যবাদ। না, অনেকদিন পর পার্লামেন্ট পাওয়া এবং বিশেষ করে 24 পরবর্তী সময়ে রাজপথের আন্দোলন, রাজপথের রাজনৈতিক বাকবিতণ্ডা, সেটা সংসদে চলে যাওয়া যে কোনো নাগরিকের জন্য একটা স্বস্তিদায়ক। সেই জায়গাটায় পার্লামেন্ট অনেকদিন পরে দেখা, ফলো আপ করা, এটা আনন্দের। কিন্তু পার্লামেন্টের শুরু দিন থেকে শুরু করে যদি আমি, যদিও সেটা নিয়ে ভিন্ন ধরনের মতামত আছে, পার্লামেন্টের এটা ডিবেটটাও এসেছে, সেটা শোক প্রস্তাব নিয়েও ডিবেট এসেছে, সেটা জাতীয় সঙ্গীত নিয়েও ডিবেট এসেছে, কেউ সেটা ব্যাখ্যাও দিয়েছেন, কেউ সেটা আবার অপব্যাখ্যাও দিয়েছেন। তো এই সব কিছু মিলেমিশে একটা জার্নি হয়েছে। কিন্তু পার্লামেন্টে একটা বিশাল তরুণদের গ্রুপ গেছে, এটা আমার জন্য আনন্দের। কারণ নতুন নেতৃত্ব তো আসতে হবে, নতুন যারা আসবে হাল তো তাদের ধরতে হবে, এটা খুব স্বাভাবিক। বেশ কিছু জায়গাতে আমার যেটা খুব বেশি চোখে পড়ে প্রায়ই, যেটা উনি বলার চেষ্টা করলেন, সেই জায়গাটাতে হচ্ছে কি যে আমাদের তরুণদের যে একটা শেখার প্রক্রিয়া, অর্থাৎ একটা যে সৌজন্যটা, যে পার্লামেন্টারি যে একটা জায়গাতেও যে একটা সৌজন্যতার ব্যাপারটা, সেটা শুধু তরুণ বলবো না, অনেকেরই, হ্যাঁ, সেটা এই জায়গাটা থেকেও। এখন মনে করেন জাপানে, চীনে, অন্য জায়গাতে শুধু ছোড়াছুড়ি হয়, ব্যাপারটা এরকম না, আরো অনেক কিছু হয়। কিন্তু আমরা কি যাবো? আমরা যাবো যে আমাদের একটা সাধারণ যে কথা বলার স্পেস,
যুক্তির স্পেস সেটা তৈরি হোক, আমার কাছে এটা মনে হয়। আর এখন পর্যন্ত যে আলাপগুলো এসছে দেখবেন যে নাগরিকের বিষয়ে আলাপটা না, এখন পর্যন্ত সংসদের আলাপটা তো সংস্কার, সংবিধান, অধ্যাদেশ সেগুলো নিয়ে মূলত ফোকাসটা আছে। কিন্তু আমি বাস্তবিকভাবে বলতে চাই কার জন্য হচ্ছে হ্যাঁ, সেটা তো কার সবার জন্য আগে আসতে হবে। এটা। এবং কয়েকটা নামও আমার মনে হয়েছে যে সংসদে যদি আসতো, যেমন মনে করেন সাইফুর রহমান সাহেবের নাম আসা মনে হয় খুব উচিত ছিল। কেন আসলো না এটা আমার জন্য, মানে ব্যক্তি আমার জন্য, কারণ আমরা জানি যে বাংলাদেশের বিএনপি বলেন বা বিগত অর্থনীতির একটা মানে হি ডিড আ লট। তো এরকম বেশ কিছু নাম কিন্তু সংসদে আসা খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেটা আসেনি, এটা আনএক্সপেক্টেড। শোক প্রস্তাবে এটা হ্যাঁ, অবশ্যই আসা উচিত অবশ্যই ছিল। আসা উচিত। আচ্ছা, আপনি সম্প্রতি একটা কথা বলেছেন যে আওয়ামী লীগ প্রাসঙ্গিক, এখনো বেশ গুরুত্বের সাথেই বলেছেন যে আওয়ামী লীগ প্রাসঙ্গিক। এই সংসদ দেখে কি আপনার তাই মনে হচ্ছে? আমি এই প্রসঙ্গটা যখন এনেছি তখন এটি একটি ন্যাশনাল টেলিভিশন চ্যানেলের একটা অনেক আলাপের একটা খণ্ডাংশ, যার অত্যাচারে আমরা জর্জরিত। আপনি বলার সুযোগ দিলেন বলে আমি বলছি। আলাপটি সম্পূর্ণ ছিল হচ্ছে নেপালের আমার ব্যক্তিগত ভ্রমণ, এবং সেখান থেকে ফিরে এসে সেটি কেন সাকসেসফুল হলো আর এখানে কেন সাকসেসফুল হলো না। Okay. আলাপটার সূত্র কিন্তু সেটা নাম্বার 1, এবং সেই সূত্রটি খুব গুরুত্বপূর্ণ। বিগত যখনই আপনার 24-এর এই ঘটনার পর 24-এ যারা যারা সেখানে ভীষণ রকমের যুক্ততা ছিল, এবং আমার মনে হয় 24 কোনো একচ্ছত্র ব্যক্তিবর্গের হওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু 24কে একচ্ছত্র ব্যক্তিবর্গের করা হয়েছে। 24 যখন মেটিকুলাসলি ডিজাইনড হিসেবে আখ্যায়িত হয়েছে, তখনই 24-এর মালিকানা